iPhone 12 Pro ভার্সেস Samsung Galaxy S23 এই দুইটা যদি কম্প্যারিজন করেন তাহলে এটা কিন্তু ভেরি ইজি। কারণ কি Samsung Galaxy S23 তে এই অ্যাপেলের খাওয়া লোগোটা নাই, এবং এই মুহূর্তে যদি আপনি iPhone 12 Proটা কেনেন তাহলে এর বিপরীতে যদি কারো কাছে 1 লাখ টাকা দামের একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে তাকে সমাজ পাত্তা দিবে না, আপনার সমাজে একটু দাম বেড়ে যাবে এবং বন্ধুবান্ধবদের সাথে থাকলে ছবি তোলার জন্য আপনাকেই ডাক দিবে কারণ আপনার কাছে iPhone 12 Pro আছে। সো ভেরি ইজি। বাট যারা আসলে এত ইজিলি নেবেন না, একটু কঠিনভাবে দেখতে চান, আরও একটু ডিপে ডাইভ করতে চান, তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। iPhone 12 Pro ভার্সেস Samsung Galaxy S23 2024 সালে এসে কোনটা কিনবেন ইনডেপথ রিভিউ হবে। সো কোনটা ক্যামেরার জন্য ভালো, কোনটা ভিডিওর জন্য ভালো, কোনটা ডিসপ্লের জন্য ভালো, কোনটা ব্যাটারি ব্যাকআপের জন্য ভালো, ওভারঅল ডিটেল আলোচনা হবে। তবে এই মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটু বলে দেই, আপনি 12 Pro কেনেন বা Samsung Galaxy S23 কেনেন বা যে কোনো ফোন কেনেন, আপনি MK মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের শোরুমের ঠিকানা, ফেসবুকের লিঙ্ক বিস্তারিত এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি। আর এখন যদি ফোন নাও কেনেন তাদের ফেসবুক পেজে একটু লাইক দিয়ে রাখতে পারেন। এবং আরেকটু জানিয়ে দেই, আমি কিন্তু রিসেন্টলি এই 2-3 দিনের মধ্যে একটা ঘড়ি গিভঅ্যাওয়ে করতেছি। সো যারা আসলে ওই ভিডিওটা দেখেননি তারা হয়তো জানেন না, আমি ভিডিওটার লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, তাহলে ভিডিওটা দেখেন, বুঝতে পারবেন। ঈদের আগে হয়তো একটা ঘড়ি গিফটও পেয়ে যেতে পারেন। যাই হোক, এবার মূল ভিডিওতে আসা যাক যে এই 2024 সালে এসে iPhone 12 Pro ভার্সেস Samsung Galaxy S23 আপনি এই দুইটা থেকে কোনটা কিনবেন। দেখেন, এই দুইটার কম্প্যারিজন করা একটু কঠিন, তারপরেও আমাকে করতে হচ্ছে কারণ কি এই দুইটা একই দামে কিনতে পাওয়া যায়। তো যেহেতু একই দামে কিনতে পাওয়া যায় তাহলে একটু কনফিউজ হওয়া স্বাভাবিক যে এত দাম দিয়ে এত পুরাতন ফোন, কারণ এটা 2020 সালে লঞ্চ হয়েছে এই 12 Pro, আর এটা মাত্র 2023 সালে। সো এরকম যে ডিফারেন্স রয়েছে সেখান থেকে আসলে কোনটা বেছে নেবেন সেটা একটু টাফ হয়ে যায়। তো আমি প্রথমে এই দুইটা ফোনের ডিসপ্লে নিয়ে কথা বলতে চাই, কারণ দুইটা ফোনের যদি আপনি ফ্রন্ট থেকে দেখেন তাহলে এখানে একটা বড়সড় আপনি ডিফারেন্স দেখতে পারবেন। কারণ কি দেখেন, দুইটা ফোনেই একই সাইজের ডিসপ্লে আছে, অর্থাৎ 6.1 ইঞ্চির, এবং এই iPhone 12 Proতে HDR OLED ডিসপ্লে আছে। এদিকে আপনি S23-তে একটা ডাইনামিক 2x AMOLED ডিসপ্লে দেখতে পাচ্ছেন, এটা রিফ্রেশ রেট 120 Hz। এদিকে 12 Proতে কোনো হাই রিফ্রেশ রেট নেই। তবে ডিসপ্লে দুইটা কিন্তু খুবই ভালো, তবে বেস্ট যদি বলা হয় তাহলে ডাইনামিক 2x AMOLED ডিসপ্লেটার কালার বেশি ভালো। এবং আরেকটা জিনিস, এই জায়গায় কম্প্যারিজন হয়ই না কেন, দেখেন আপনি যদি এই S23 দিকে তাকান তাহলে লিটারেলি কোনো প্রকার আপনি এখানে ডিস্ট্রাকশন দেখতে পাচ্ছেন না। ছোট্ট একটা ক্যামেরা কাট আউট, চারিদিকে খুব সুন্দর ইভেন্ট চিন বেজেল রয়েছে। এদিকে আপনি 12 Pro দিকে তাকালে কত বড় একটা নচ রয়েছে। তো এইটা কিন্তু যথেষ্ট ডিস্ট্রাকটিভ। ছোট একটা ডিসপ্লে, 6.1 ইঞ্চি, এটা এত বড় একটা জায়গা খেয়ে বসে আছে। সো সিনেমা দেখতে গেলে আপনার কাছে এটা প্যারা মনে হবে, এটা ভালো লাগবে না। সেই দিক থেকে বা ডিসপ্লে সেকশনের কথা বললে ডেফিনেটলি S23 আগায় আছে। এবং এই দুইটা ফোনের ডিসপ্লে কিন্তু প্রোটেকশনও খুব ভালো প্রোটেকশন রয়েছে, তার মধ্যে সিরামিক শিল্ডের প্রোটেকশন রয়েছে 12 Proতে, এবং ব্রিকটাচ 2 কিন্তু ব্যবহার করা হয়েছে Samsung Galaxy S23-তে। এবং এই দুইটা ফোনের ডিসপ্লের উপরে আপনি যে iPhone 12 Proতে যে নচটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 12 মেগাপিক্সেলের একটা ক্যামেরা সেন্সর আছে, এবং এখানে একটা ফেস আইডি আছে এই ফোনটাকে আনলক করার জন্য, সিকিউরিটির জন্য। এই দুইটা সেকশনে বা সিকিউরিটির কথা যদি বলা হয় তাহলে ডেফিনেটলি আমি 12 Proকে আগে রাখবো, কারণ এটার ফেস আইডিটা এত রিলায়েবল, এত সুন্দর, মানে কোনো প্রকার হ্যাসেল ছাড়াই আপনাকে সবসময় আনলকের এক্সপিরিয়েন্স দিচ্ছে। এদিকে আপনি যদি S23 দিকে দেখেন, এখানে 12 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে। ক্যামেরা কেমন সেটা ডেফিনেটলি ক্যামেরা সেকশনে বলতেছি। এবং এই ফোনটার নিচের দিকে এখানে দেখলে আপনি একটা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছেন, এটা খুবই অ্যাকুরেটলি কাজ করে। এটা একটা অপটিক্যাল সেন্সর এবং এটা সুপার ফাস্ট। তবে মানে রিলায়েবল বা আপনি যদি মানে একদম সিমলেসলি এক্সপিরিয়েন্সের কথা বলেন তাহলে 12 Proটা বেটার। তবে এইটা কিন্তু অ্যান্ড্রয়েডের বেস্ট একটা সিকিউরিটি সিস্টেম, এটা মানতেই হবে। এবং সাইড বাই সাইড যদি আপনি ব্যবহার না করেন তাহলে এই ফোনটা ব্যবহার করতে গেলে কোনো প্রকার প্যারা আপনি খাচ্ছেন না। এবং যদি পিছনের সাইডে দেখাই তাহলে দেখেন পিছনে এই দুইটা ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, 12 Proতে কিন্তু অ্যাপেলের লোগোটা পাচ্ছেন, স্যামসাংয়ে এই লোগোটা নাই। তবে তাছাড়া যদি আপনি দেখেন তাহলে 12 Proতে একটা ফ্রস্টেড গ্লাস দেখতে পাচ্ছেন, এবং এদিকে আপনি S23-তেও একটা ফ্রস্টেড গ্লাস, এটা কিন্তু গরিলা গ্লাস ভিক্টাস 2। এই দুইটা ফোন দেখতে কিন্তু সলিড প্রিমিয়াম লাগে। এবং এখানে যে 3টা ক্যামেরা সেন্সর আপনি অ্যাপেলে দেখতে পাচ্ছেন, এই 3টাই 12 মেগাপিক্সেল করে, এটার ডিটেইল আমি পরে বলতেছি। এবং এখানে যে আরেকটা কালো জিনিস আপনি দেখতে পাচ্ছেন 12 Proতে, এটা কিন্তু লাইডার সেন্সর বা টাইম অফ ফ্লাইট সেন্সর, পোর্ট্রেট তোলার জন্য কাজে দেয়। এদিকে আপনি S23-তে ভেরি ইজি, এখানে 3টা ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছেন। তো ক্যামেরা সেন্সরের বিস্তারিত আমি ক্যামেরা সেকশনে বলবো। এবং আমি যদি সাইড বাই সাইড দেখাই, একদম ডান সাইডে দেখেন আপনি, এখানে আপনি আইফোনে 12 Proতে এখানে জাস্ট পাওয়ার বাটন দেখতে পাচ্ছেন, নিচে একটা অ্যান্টেনা সুইচ, এবং এদিকে স্যামসাংয়ে উপরে ভলিউম বাটন এবং নিচে পাওয়ার বাটন, এটা কিন্তু স্যামসাংয়ের ডিজাইন। এবং যদি ডান সাইডে দেখায় তাহলে দেখেন স্যামসাংয়ে কোনো কিছুই নাই, এদিকে ভেরি ক্লিন রয়েছে। এবং 12 Proতে উপরে আপনি মিউট সুইচ দেখতে পাচ্ছেন, এখানে ভলিউম বাটন, এবং একদম নিচে এখানে একটা সিম স্লট রয়েছে। এবং এই দুইটা ফোনেই কিন্তু ডুয়াল সিম ব্যবহার করা যায়, সেটা নিয়ে আসলে প্যারা হচ্ছে না। তাছাড়া যদি আপনি একদম নিচের দিকে দেখেন,
এখানে আইফোন 12 প্রোতে আপনি লাইটনিং পোর্ট দেখতে পাচ্ছেন এবং একটা স্টিরিও সাউন্ড স্পিকার, এবং আপনি নিচের দিকে যদি দেখেন আপনি S23-তে তাহলে এখানে একটা টাইপ সি পোর্ট দেখতে পাচ্ছেন। এটাতে 25 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করে এবং এই দুইটা ফোনেই কিন্তু ওয়্যারলেস রিভার্স চার্জ সাপোর্ট করে, এবং এখানে একটা সিম স্লট দেখতে পাচ্ছেন। এবং এই যে দুইটা ফোনের সাউন্ড সিস্টেম, দুইটাতে কিন্তু স্টিরিও সাউন্ড রয়েছে এবং দুইটাতেই খুবই ভালো সাউন্ড। তবে আমি পার্সোনালি আইফোন 12 প্রো সাউন্ডটা বেশি প্রিফার করি, এটা আমার কাছে কেন জানি বেশি ভালো লেগেছে। তবে ডোন্ট গেট মি রং, দুইটাই কিন্তু ভালো সাউন্ড প্রডিউস করে। এবং ফোনটা যদি আমি মানে ডিজাইনের কথা বলি, দেখেন দুইটাই কিন্তু বক্সি ডিজাইন, এবং আপনি যদি হাতে ধরেন দুইটা সাইড বাই সাইড তাহলে আপনার কাছে 12 প্রোটা বেশি হেভি মনে হবে, কারণ এটা একটু বেশি হেভি। তাছাড়া S23টা একটু লাইট ওয়েট এবং মোটামুটি এটা একটা পারফেক্ট আপনি কি বলবো যে কম্প্যাক্ট সাইজের ফোন বলতে পারেন। এবং এই দুইটা ফোনই কিন্তু কভার ছাড়া হাতে ধরে কোনো প্রকার কমফোর্টেবল লাগে না, কারণ কি বক্সি ডিজাইন এবং সাইডগুলো বেশি শার্প হওয়ার কারণে অত বেশি ভালো লাগে না। কিন্তু দুইটা ফোনই খুবই সুন্দর এবং এই সময়ের একটা আপ টু ডেট ডিজাইন, এবং এই দুইটা ফোন খুবই প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি ব্যবহার করা হয়েছে, সেটা দুইটা ফোন হাতে ধরলেই বোঝা যায়। এই দুইটা ফোনের ডিজাইনে আমি আসলে কোনোটাকে আগায় পিছায় রাখবো না, দুইটাই আমার কাছে ভালো লাগে। এবং যদি পারফরমেন্সের কথা বলি, দেখেন এইখানে আরেকটা জিনিস খুব ভালোভাবে প্রুভ হয়েছে, যেটা আমি বলেছি যে এখন স্মার্টফোনের প্রসেসর এত বেশি ম্যাচিউর হয়েছে, এত ভালো হয়েছে, যেটা আসলে ওই অর্থে আর কোনো প্রকার ইম্প্রুভমেন্ট দরকার নাই আমাদের ডেইলি লাইফে ইউজ করার জন্য, এবং সেটাই কিন্তু একটা মোক্ষম উদাহরণ এখানে হতে পারে। এবং অ্যাপেলের যে ভালো অপটিমাইজেশন সেটাও কিন্তু এখানে প্রুভ হয়েছে। দেখেন এইটা 2020 সালের একটা ফোন, এখনও ভালো এক্সপিরিয়েন্স আপনি এটাতে পাচ্ছেন। দেখেন এই আইফোন 12 প্রোতে A14 বায়োনিক একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেটা 5 ন্যানোমিটারের এবং এর সাথে 6GB র্যাম পেয়ার করতেছে, এবং এটা কিন্তু এখন একদম লেটেস্ট সফটওয়্যার চলতেছে। এদিকে আপনি স্যামসাং গ্যালাক্সি S23-তে আপনি স্ন্যাপড্রাগন 8 Gen 2 একটা প্রসেসর পাচ্ছেন, সাথে 8GB র্যাম রয়েছে। এবং এই দুইটা ফোনে পারফরমেন্সের দিক থেকে আমি আসলে আহামরি ডিফারেন্স দেখি নাই, অলমোস্ট একই রকম পারফর্ম করেছে আমার কাছে ডেইলি লাইফে ইউজ করতে যায়। তবে একটা জিনিস আমি খুব ভালোভাবে নোটিস করি, সেটা হচ্ছে যে আপনি যদি স্মুথনেসের কথা বলেন তাহলে S23 একটু বেশি ভালো, কারণ এটা হায়ার রিফ্রেশ রেট থাকার কারণে এটা ডেইলি লাইফে ইউজ করতে গেলে, স্ক্রলিং করতে গেলে একটু বেশি মজা পাওয়া যায়। তবে আপনি এই যে 12 প্রো 2020 সালের এখন 3 বছর পুরাতন একটা ফোন হলেও পারফরমেন্স ওয়াইজ কিন্তু এটা সুপার স্মুথ এক্সপিরিয়েন্স দিচ্ছে, কারণ এটার অপটিমাইজেশন যথেষ্ট ভালো। এবং iOS-এর সাথে আমি অ্যান্ড্রয়েডের এই কারণে আমি কোনো সময় আসলে কম্প্যারিজন করতে চাই না, কারণ দুইটা আসলে দুই জিনিস। তবে আপনি এই দুইটা ফোনে যে কোনো একটা ব্যবহার করতে গেলে এখন স্মুথলি রান করতে পারবেন, যে কোনো প্রকার গেমিংও করতে পারবেন। তবে গেমিং করার জন্য কিন্তু 12 প্রোটা বেশি ভালো হবে না, কারণ এটা অনেক বেশি বড় একটা নষ্ট রয়েছে। এবং পারফরমেন্স ওয়াইজ এই দুইটা ফোনে আমি যে জিনিসটা খেয়াল করছি সেটা হচ্ছে যে S23 একটু বেশি গরম হয় এবং লং টাইম চালাইতে গেলে স্ট্যাবিলিটি এই 8 Gen 2-তে একটু কম পেয়েছে, অর্থাৎ স্ট্যাবিলিটি কিন্তু 12 প্রোতে একটু বেশি ভালো। তবে ওই জিনিসটা আসলে আমাদের পার্সোনালি ইউজ করতে গেলে ওইরকম হ্যাসেল হবে না, আমরা আসলে ওই রকম লেভেলের ফোন ইউজ করি না। ডেইলি লাইফে ইউজ করতে গেলে অ্যাকচুয়ালি এই দুইটা ফোনে আপনি যে কোনো একটা কিনতে পারেন, কোনো প্রকার হ্যাসেল হবে না। এবং এই দুইটা ফোনের ক্যামেরার কথা যদি বলি, আমার মনে হয় যে অনেকে আসলে এই সেকশনের জন্যই অপেক্ষা করতেছিলেন যে এই ডিসিশনটা হইলেই হয়তো আপনারা মানে একটা কনফার্ম সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে কোনটা কিনবেন। দেখেন এখানে দুইটা ফোনে 3টা করে ক্যামেরা সেন্সর রয়েছে। এই সময় এসে যে ফোকাল লেন্থ আমাদের দরকার, আলট্রা ওয়াইড, মেইন সেন্সর এবং টেলিফোটো লেন্স দুটাতেই কিন্তু আছে। আমি যদি একদম সেন্সর বাই সেন্সর আপনাদেরকে ধরে দেখাই, তাহলে এই যে আপনি 12 প্রো দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু একটা আলট্রা ওয়াইড সেন্সর রয়েছে 12 মেগাপিক্সেলের, যেটার ফোকাল লেন্থ হলো 13 mm। এদিকে আপনি 12 মেগাপিক্সেলের S23-তেও একটা সেন্সর পাচ্ছেন, সেটাও কিন্তু 13 mm ফোকাল লেন্থ। সো দুইটাতে সেম ফোকাল লেন্থের সেন্সর রয়েছে, সেম মেগাপিক্সেলের। এবং এই দুইটা ফোন সাইড বাই সাইড আমি যখন ছবি তুলেছি তখন দেখলাম যে বেশি ডিটেইল এবং ভালো ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে S23-তে, এবং 12 প্রো সবসময় আসলে পিছাই ছিল। যদিও খুব বেশি একটা ডিফারেন্স নাই, বাট স্টিল ডাইনামিক রেঞ্জের ব্যাপারটা কিন্তু আপনি খেয়াল করতে পারবেন সাইড বাই সাইড দেখলে, এবং শার্পনেসের ব্যাপারটা মোটামুটি একটু নোটিস করা যায়, জুম করে দেখলে আসলে বোঝা যায়। এবং আরেকটা মেইন যে ডিফারেন্স আমি এখানে পেয়েছি সেটা হচ্ছে যে এটা নাইট মোডে S23-তে খুবই ভালো ছবি দিতে পারে, খুবই ভালো এক্সপোজড এবং ডিটেল পিকচার দিতে পারে, যেটা কিন্তু এই 12 প্রো খুবই স্ট্রাগল করেছে। এবং নাইট মোডে ছবি তুললে আলট্রা ওয়াইডে অনেক নয়েজ চলে আসে, কম্পেয়ার টু এটার সাথে যদি আপনি হিসাব করেন তাহলে কোনোভাবে এটার সাথে আসলে কম্পেয়ার করা যায় না। এবং এই আপনি যদি মানে একদম ফাইনাল ডিসিশন চান যে এই আলট্রা ওয়াইড সেন্সর কোনটা ভালো, তাহলে ডেফিনেটলি সবসময় S23টা আগায় থাকবে। এবং যদি মেইন সেন্সরের কথা বলি, দেখেন মেইন সেন্সরে আপনি S23-তে 50 মেগাপিক্সেলের একটা সেন্সর পাচ্ছেন, যেটা 24 mm ফোকাল লেন্থ, এবং এই 12 প্রোতে আপনি 12 মেগাপিক্সেলের একটা সেন্সর পাচ্ছেন, যেটা 26 mm ফোকাল লেন্থ। সো এখানে একটু টাইট ফোকাল লেন্থ পাচ্ছেন আপনি 12 প্রোতে। এবং এই দুইটা ফোন দিয়ে আপনি যখন ছবি তুলবেন তখন দেখবেন যে এই একই ধরনের
অর্থাৎ আপনি এই S23-তে একটু বেশি ভালো ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে এবং একটু বেশি ডিটেল প্রিজার্ভ করতে পারে। সেই দিক থেকে কিন্তু সবসময় আমি দেখলাম যে 12 প্রোটা পিছায় থাকে, অর্থাৎ পিকচার কোয়ালিটিতে এখনও পর্যন্ত কিন্তু এই 12 প্রো সবসময়ই পিছায় ছিল এবং পিছায় আসে। এবং এখানে নাইট মুডেও আসলে একই অবস্থা, নাইট মুডে দুইটা বেশি স্ট্রাগল করে। তবে দেখলাম যে 12 প্রোতে আলট্রা ওয়াইডের থেকে মেইন সেন্সরে একটু বেটার পিকচার আসে। স্টিল আপনি যদি S23-র সাথে কম্পেয়ার করেন তাহলে আসলে কম্পেয়ার করা যায় না। নাইট মুডে এইটা অনেক ভালো ডিটেইল, অনেক ভালো এক্সপোজ পিকচার আমাকে দিয়েছে, যে কারণে এখনও পর্যন্ত আলট্রা ওয়াইড এবং মেইন সেন্সরের সবসময় কিন্তু S23টা আগায় আছে। এবং এই দুইটা টেলিফোটো লেন্সের ছবি তুলতে যে আমি দেখেছি যে 12 প্রোতে কিন্তু খুব ভালো ডিটেইলের দিক থেকে এটার সাথে কোপ আপ করতে পারতেছে ডে লাইটে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমি দেখলাম যে 12 প্রো এই টেলিফোটো লেন্সের বেশি ভালো ছবি পাওয়া যাচ্ছিল, বেশি শার্প পিকচার পাওয়া যাচ্ছিল। স্টিল ডাইনামিক রেঞ্জ কিন্তু S23-তে বেশি ভালো ক্যাপচার করতে পেরেছে। S23 আছে, এটাতে 10 মেগাপিক্সেল একটা সেন্সর পাচ্ছেন যেটার ফোকাল লেন্থ হলো 70 mm। এদিকে আপনি এই 12 প্রোতে 52 mm এর একটা ফোকাল লেন্থ পাচ্ছেন যেটার মেগাপিক্সেল হলো 12, অর্থাৎ আপনি এই 12 প্রোতে 2x এর ছবি তুলতে পাচ্ছেন, সেখানে 3x এর পিকচার তুলতে পারছেন আপনি এই S23-তে। এবং লো লাইটে আসেন, লো লাইটেও এই দুইটা ফোনে মোটামুটি ভালো ক্যাপচার করতে পারলেও S23টা বেটার ক্যাপচার করেছে এবং বেটার শার্পনেস কিন্তু এটা দিয়েছে এবং বেটার ডাইনামিক রেঞ্জ কিন্তু ক্যাপচার করতে পেরেছে। এবং আরেকটা জিনিস আমি খেয়াল করলাম যে সবসময় আপনি স্যামসাংয়ে, আমি এর আগে অনেকবার বলেছি যে স্যামসাং কিন্তু সবসময় ভালো ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে, এবং 12 প্রোর সাথে কম্পেয়ার করলে সেই জিনিসটা কিন্তু এখানে ভালোভাবে নোটিস করতে পারবেন। দেখবেন যে অনেক জায়গায় যেটা এটা ভালোভাবে 12 প্রো এক্সপোজ করতে পারেনি সেটা কিন্তু এই S23 একদম ওই লাইটগুলোকে ডাউন করে সুন্দরভাবে এটা এক্সপোজ করতে পেরেছে। অর্থাৎ এই নর্মাল পিকচার তুলতে গেলে ডেফিনেটলি S23 অলওয়েজ আগায় থাকবে। এবার যদি পোর্ট্রেটের কথা বলি, দেখেন আপনি পোর্ট্রেট তুলতে গেলে ডেফিনেটলি একটা টেলিফোটো লেন্স অর্থাৎ বেশি ক্লোজ ফোকাল লেন্থের দরকার হবে, সেটা কিন্তু S23-তে ভালো আছে, অর্থাৎ 72 mm এর। এদিকে আপনি 12 প্রোতে মাত্র 52 mm এর ফোকাল লেন্থ পাচ্ছেন, যে কারণে দুইটাতে যখন পোর্ট্রেট তুলতে যাবেন তখন এখানে আপনি বেশি ক্লোজ পোর্ট্রেট পাবেন S23-তে, এবং এই S23-তে কিন্তু 1x 2x এবং 3x এই তিনটা ফোকাল লেন্থে পোর্ট্রেট তুলতে পারবেন। সো এখানে বেশি ভালো পোর্ট্রেট তোলার ক্যাপাবিলিটি আছে, বেশি ফোকাল লেন্থ আপনি কভার করতে পারতেছেন, যেটা কিন্তু 12 প্রোতে মিসিং আছে। তবে সারপ্রাইজিংলি যে জিনিসটা আমি খেয়াল করলাম সেটা হচ্ছে যে 12 প্রোর ছবি অনেক সময় S23 থেকে বেশি ভালো লাগে। যদিও যখন আমি সাইড বাই সাইড ফোনে তুলতেছি, ফোনে তুললে সবাই S23টা বেশি পছন্দ করতেছে, তার কারণ হচ্ছে এটার ডিসপ্লে ভালো, এটাতে ভালো দেখা যায় ইনস্ট্যান্টলি 12 প্রো থেকে। বাট যখন আপনি অন্য ডিভাইসে দেখবেন, কম্পিউটারে দেখবেন, তখন আমি দেখলাম যে মোস্ট অফ দ্য টাইম এই 12 প্রোটার কালারটা বেশি ভালো লাগতেছে ভিভিড মুডের জন্য, এবং এইটা সবাই কম বেশি পছন্দ করে। এবং এইটা আমি অনেককে দেখিয়েছি, তারা আসলে সবসময় দেখলাম যে মোস্ট অফ দ্য টাইম 12 প্রোটা বেশি ভালো পছন্দ করেছে। যদিও 12 প্রোটা কিন্তু S23-র মতো অত বেশি শার্পনেস নেই, অত বেশি ভালো ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারতেছে না, বাট স্টিল ওই জিনিসগুলো কিন্তু মানুষ কেয়ার করতেছে না। স্টিল তাকে যে ভালো দেখা যাচ্ছে, অর্থাৎ হিউম্যান সাবজেক্টটাকে যে ভালো দেখা যাচ্ছে, যে কারণে কিন্তু 12 প্রোকে অনেকে পছন্দ করতেছে। বাট আপনি যদি একটু এডিট করে নিতে পারেন তাহলে কিন্তু আপনি এই S23টাকে প্রিফার করবেন। এবং যারা আসলে নর্মাল ইউজার, লাইক কোনো প্রকার এডিট করতে চায় না, জাস্ট ছবি তুলবে আর সোশ্যাল মিডিয়াতে আপলোড দিবে, তাহলে কিন্তু এই 12 প্রো বেটার আপনাকে ছবি দিচ্ছে ভিভিড মুড লাগাই দিলে। যদিও অত বেশি ভালো ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারছে না, ডিটেল একটু কম, স্টিল তারপরে কিন্তু মানুষ এইটা নর্মালি পছন্দ করবে। এবং লো লাইটে আমি দেখেছি যে বেশি ভালো পোর্ট্রেট তুলতে পারে S23। সো পিকচার কোয়ালিটিতে এই পোর্ট্রেটে S23 আগায় থাকলেও নর্মালি কিন্তু এটার কালার ভিভিড মুডের কারণে অনেকেই পছন্দ করে, এবং আমি কয়েকজনের সাথে ট্রাই করে দেখেছি, কথা বলে দেখেছি, তারা কিন্তু এটা পছন্দ করেছে। এবার আসি যে সেলফি ক্যামেরায়, দুইটাতেই আপনি 12 মেগাপিক্সেল করে সেলফি ক্যামেরা পাচ্ছেন, তবে এখানে একটু ওয়াইডার ভিউ পাচ্ছেন আপনি 12 প্রোতে, কারণ 12 প্রোতে 23 mm এর একটা ফোকাল লেন্থ রয়েছে, এদিকে S23-তে 26 mm এর ফোকাল লেন্থ। সো এটাতে একটু টাইট ফোকাল লেন্থ আপনি পাবেন। তবে ছবি তুলতে গেলে আমি দেখেছি যে সবসময় বেশি শার্প পিকচার দিতে পারে এই S23, এবং সবসময়ই আসলে এই জিনিসটা আমি খেয়াল করলাম যে ভালো ডাইনামিক রেঞ্জও এটা ক্যাপচার করতে পারে, লো লাইটে ছবি তুললেও এটা ভালো ক্যাপচার করতে পারে। অর্থাৎ সেলফি ক্যামেরা যদি কম্পেয়ার করেন তাহলে ডেফিনেটলি S23 আগে আছে, 12 প্রো এটার সাথে আসলে কম্পেয়ার করা যাচ্ছে না, কারণ লো লাইট যখন হচ্ছে, বেশি ডাইনামিক রেঞ্জ সিচুয়েশন হচ্ছে, তখন কিন্তু অলওয়েজ S23 আগে থাকছে। তবে যখন আপনি প্রপার লাইটে ছবি তুলতেছেন তখন ওই যে বললাম ভিভিড মুডের যে কালারের কারণে, সেই কারণে কিন্তু অনেকেই 12 প্রো পিকচারটা মাঝে মাঝে পছন্দ করবে, বাট অ্যাভারেজ মোস্ট অফ দ্য টাইমে যদি কথা বলেন তাহলে ডেফিনেটলি S23 কিন্তু আগায় আছে। এবং এইটার সাথে ফটোগ্রাফি জায়গায় আসলে এটার সাথে এটা মিলানো যাচ্ছে না, S23 কিন্তু এখনও পর্যন্ত অ্যাভারেজ সব জায়গায় এগিয়ে আছে। এবং এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এটা কিন্তু 2020 সালের ফোন এবং এটা 2023 সালের ফোন। সো সেই হিসেবে কিন্তু এটার সাথে আসলে ফেয়ার কম্প্যারিজন হয় না। বাট কেন করতে হচ্ছে তার কারণ হচ্ছে কি, দেখেন আইফোনটাকে এত বেশি হাইপ করা হয়েছে যে 2020 সালের ফোন এখনও মার্কেটে 50-55 হাজার টাকায় মানুষ
একদম চোখ বন্ধ করে কিনতেছে, বাট এটা 2023 সালের ফোন, আরও নতুন ফোন, নতুন টেকনোলজি, নতুন ডিসপ্লে, ভালো জিনিস, তারপরেও কিন্তু মানুষ এটা কিনতে চাচ্ছে না ওভার 12 প্রো। যে কারণে আমি আসলে আইফোনের সাথে অ্যান্ড্রয়েড কম্পেয়ার করতে চাই না, কারণ আসলে দুই জিনিস এইভাবে আসলে কম্পেয়ার হয় না। এবার আসলে যে ভিডিও কোয়ালিটির কথা, দেখেন আমার মানে এই ফোনটা সাইড বাই সাইড ব্যবহার না করলে এটা আমার একটা ভুল ধারণা থেকে যেত। আমি ভাবতাম যে সবসময় মনে হয় যে আইফোনের ভিডিওগ্রাফি ভালো হয়ে থাকে, সেটা কম্পেয়ার করে যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের সাথে। বাট আমি এই দুইটা ফোন সাইড বাই সাইড কম্পেয়ার করে দেখার পরে আমার একদম মানে কি বলবো যে চোখ কান খুলে গেল যে S23 ভিডিও এত ভালো। মানে S23-তে সবসময় ভালো ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পেরেছে, এবং ভিডিও কোয়ালিটি কেমন বিস্তারিত আমি একদম স্যাম্পল সহ দিয়ে দিচ্ছি। আপনারা দেখেন সেলফি ক্যামেরার কী অবস্থা, সেটাও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ভিডিও কোয়ালিটিতে কোনটা ভালো। স্যামসাং গ্যালাক্সি S23 এবং আইফোন 12 প্রোর ভিডিও পাশাপাশি দেখতে পাচ্ছেন, এবং এই দুইটার কিন্তু আমি এখন আলট্রা ওয়াইডের সেন্সরে ভিডিও করতেছি, এবং এই দুইটা আলট্রা ওয়াইড সেন্সরের ফোকাল লেন্থ কিন্তু একই, অর্থাৎ 13mm। সো একই ফোকাল লেন্থ, একই ভিউ এখানে দেখতে পাচ্ছেন, এবং দুইটা কিন্তু আমি একই লোকেশনে ধরে রেখে, মানে একই দূরত্বে ধরে রেখে হেঁটে যাচ্ছি এবং একইভাবে হেঁটে যাচ্ছি। সো কোনটার স্টেবিলিটি ভালো সেটা হোপফুলি আপনারা দেখতে পারবেন। এবং আমার কাছে ইন ক্যামেরায় আমি মোবাইলে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই স্যামসাংয়ের স্টেবিলিটিটা বেশি ভালো দেখা যাচ্ছে। এবং দেখেন প্রপার লাইট থেকে এখন একটু লো লাইটে আসলাম, সো এই ট্রানজিশনটা কোনটায় ভালো করতে পারতেছে। এবং আমি তো সিঁড়িতে উঠে যাচ্ছি, তো এখানে স্টেবিলিটি কেমন ধরে রাখতে পারে দেখেন। এখন যদি আমি মেইন সেন্সরে শিফট হই, এখানে খুব সুন্দর একটা ট্রানজিশনের মাধ্যমে শিফট হলো, এবং কোনটার ট্রানজিশন ভালো সেটা হোপফুলি আপনারা দেখতে পারবেন। তবে আমার কাছে যেটা মনে হয়, এর আগেও এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে আইফোনের লেন্স শিফটিং কিন্তু সবসময় বেশি ভালো হয়ে থাকে। এবং এখানে যে দুইটা সেন্সর দেখতে পাচ্ছেন, দুইটা সেন্সরেও কিন্তু আমি দেখতেছি যে খুব ভালো ওয়েল এক্সপোর্ট ভিডিও দিতে পারতেছে। এবং এখানে ভিডিও কোয়ালিটি যদি বলি, সেটা হচ্ছে যে সাউন্ড কোয়ালিটির কথাও যদি বলি, তাহলে এখানে মোটামুটি ভালোই সাউন্ড হচ্ছে। সো কোনটায় বেশি ভালো সাউন্ড ক্যাপচার করতে পারে সেটা হোপফুলি আপনারা দেখে নেবেন। এবং এখন আমি যদি টেলিফটো লেন্সে শিফট হয়ে দেখেন, যে টেলিফটো লেন্সটা আছে এখানে আপনার 12 প্রোতে আছে 32mm ফোকাল লেন্স, এবং আপনি S23-তে পাবেন 70mm ফোকাল লেন্স। একটু টাইট ফোকাল লেন্স কিন্তু S23-তে পাচ্ছেন। তারপরে দুইটার ভিডিও কোয়ালিটি কেমন, এবং আমি তো হাঁপিয়ে গেছি আসলে। তো এখানে আপনার দুটো স্টেবিলিটি কেমন সেটা দেখেন, হোপফুলি একটা ধারণা পাবেন যে দুইটা থেকে আসলে ভিডিওগ্রাফির এক্সপিরিয়েন্স কেমন পাবেন। এবং এই মুহূর্তে যারা আসলে এই বাজেটে একটা ফোন কিনতে চাচ্ছেন ভিডিওগ্রাফিকেও প্রায়োরিটি দিয়ে, তাহলে আসলে তারা মানে ইজিলি ডিসিশন নিতে পারবেন যে কোনটার ভিডিও আসলে বেশি ভালো হবে। ভিডিওগ্রাফিতে এই দুইটা ফোনের একটা মেজর ডিফারেন্স আছে, সেটা হচ্ছে যে এই যে এখন ব্যাকগ্রাউন্ড ব্লার করে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, সিনেম্যাটিক ভিডিও বা পোর্ট্রেট ভিডিও যাই বলেন না কেন, এই জিনিসটা কিন্তু আপনি 12 প্রোতে পাচ্ছেন না। বাট S23-তে আপনি 1x 3x পর্যন্ত, অর্থাৎ খুব টাইট ফোকাল লেন্থেও কিন্তু পোর্ট্রেট ভিডিও করতে পারবেন ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে। সো যারা আসলে কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার, ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে ভিডিও এখন সবাই করে, সিনেম্যাটিক ভিডিও। সো এই জিনিস যদি আপনি পেতে চান, তাহলে কিন্তু আপনাকে আইফোন 13 সিরিজে যেতে হবে, 12 সিরিজে আপনি পাবেন না। এবং S23-তে কিন্তু আপনি এই সুন্দর বোকেওয়ালা ভিডিও করে ফেলতে পারবেন, সেটা হোপফুলি আপনারা দেখে নিলেন। এবং এটার কিন্তু 4K রেজুলেশন পর্যন্ত রয়েছে। এখন আইফোন 12 প্রো এবং স্যামসাং গ্যালাক্সি S23 সেলফি ক্যামেরা ভিডিও পাশাপাশি দেখতে পাচ্ছেন। তো এই দুইটা ফোন দিয়েই কিন্তু আপনি 4K 60 ফ্রেম পর্যন্ত শ্যুট করতে পারবেন। দেখেন আমার পিছনে একদম স্কাই আছে, কোনটাতে বেশি ভালো ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতেছে সেটা হোপফুলি এখানে দেখতে পাচ্ছেন। এবং যখন আমি একদম নর্মালি হেঁটে যাচ্ছি, তখন আসলে কোনটাতে স্টেবিলিটি ভালো দেখতে পাচ্ছেন। এবং এখানে দুইটা যে সেলফি ক্যামেরা আছে, তার মধ্যে সামান্য একটু ওয়াইড কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন 12 প্রোতে, কারণ আমি দুইটা ফোনই আমি একদম সেম জায়গায় কিন্তু ধরে রেখেছি। সো হোপফুলি দুইটার ভিডিও ক্যামেরা থেকে কেমন আসলে ভিডিওর এক্সপিরিয়েন্স পাচ্ছেন, সাথে সাউন্ডও কেমন ক্যাপচার করতে পারে। আমি যে রোডে হেঁটে যাচ্ছি এখানে কোনো সাউন্ড নাই, খুবই নিরিবিলি একটা জায়গা। এবং দেখেন আমার পিছনে স্কাই আছে, তো এখানে আসলে ওভারঅল ভিডিও কোনটার ভালো সেটা হোপফুলি আপনি দেখতে পারবেন। তবে আইফোনের ভিডিওগ্রাফির এক্সপিরিয়েন্স সবসময় ভালো হয়, সেটা সবাই কম বেশি জানতেন। কিন্তু এখন আসলে সাইড বাই সাইড যখন সেম বাজেটের ফোনের সাথে আপনি কম্পেয়ার করতেছেন, তখন আসলে কোনটা ভালো বা কোনটাতে বেশি ভালো ভিডিওগ্রাফির এক্সপিরিয়েন্স পাচ্ছেন সেটা হোপফুলি এখানে দেখে ফেলতে পাচ্ছেন। এইবার আসে যে এই দুইটা ফোনের ব্যাটারি এক্সপিরিয়েন্স কেমন। দেখেন আপনি এই যে 12 প্রোটা আছে, এইটাতে পাচ্ছেন 2815 মিলিঅ্যাম্পের একটা ব্যাটারি। এদিকে S23-তে পাচ্ছেন 3900 মিলিঅ্যাম্পের একটা ব্যাটারি। সো ব্যাটারি ক্যাপাসিটি ডেফিনেটলি S23-তে বেশি আছে। এবং আইফোনের কিন্তু সবসময় ব্যাটারি অপটিমাইজেশন ভালো থাকে, যে কারণে এটাতে অনেক কম ক্যাপাসিটিও থাকলেও ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। এবং সেই হিসেবে কিন্তু এটাতে খারাপ ব্যাটারি ব্যাকআপ পাইনি আমি। এইটাতে আমি ব্যবহার করলাম, এটাতে 83% ব্যাটারি হেলথ ছিল, এবং এইটা আমি হেভি ইউজ করে 4.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। এবং আমি এদিকে S23-তে 5.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি হেভি ইউজ করে। তো এই দুইটা ফোনে কিন্তু ব্যাটারি ব্যাকআপে একটা হিউজ ডিফারেন্ট রয়েছে, বাট আপনি যদি ব্যাটারি ক্যাপাসিটি হিসাব করেন সেই হিসেবে কিন্তু এটা কম নয়। বাট স্টিল সাইড বাই সাইড কম্পেয়ার করলে এটা প্রায় 1 ঘন্টারও বেশি টাইম কিন্তু আপনাকে বেশি ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে। সো হেভি ইউজার হইলেও কিন্তু এটা কম্প্যাক্ট ফোন হইলেও
2024 সালে এসে হেভি ইউজাররা আসলে ব্যবহার করতে পারতেছেন এবং এই দুইটা ফোনই কিন্তু এই সময় এসে কম্প্যাক্ট একটা 50-55 হাজার টাকা বাজেটের ফোন। সো এই দুইটা ফোনের যে এখনও পর্যন্ত যে জিনিসগুলো দেখলেন বা যেটা আসলে অপিনিয়ন দেখলেন, আমি এটা আমার পার্সোনাল ইউজেস ক্ষেত্রে দেখেছি। অনেকে হয়তো দ্বিমত পোষণ করতে পারেন এবং এই দুইটা ফোনের যে কোনো একটা ফোন যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের এক্সপিরিয়েন্সও শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।